আমি আই এম ভেরি গ্রেটফুল টু মাই পার্টি যে আমাকে নমিনেশন দিয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করব জনগণকে সাথে নিয়ে, তরুণদেরকে সাথে নিয়ে, তরুণীদেরকে সাথে নিয়ে, মা বোনদের সাথে নিয়ে, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, গরিব মানুষ, যা আছে তাদের সবাইকে সাথে নিয়ে যাতে আমি পুনরায় জিততে পারি সামনের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই চেষ্টা করব। এবং আমার প্রত্যাশাও এইটি যে জিততে পারলে আমি আমার এলাকার উন্নয়ন এবং এই কুষ্টিয়া জেলার রাজনৈতিক অবস্থা যাতে সঠিক থাকে, ভালো থাকে, সেই চেষ্টা করব। তা আমরা যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া আছে আমাদের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেক মানুষের ভিতরে। আর আমরা নির্বাচিত হওয়ার পরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা ইসলামকে প্রাধান্য দিয়ে ইসলামের দেশ, ইসলামের দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব। এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অসহায় মানুষ, রাস্তাঘাট, যে পরিবেশ, একটা এমপির অনেক বরাদ্দ আসে, যদি আসে এইবার খোকসা কুমারখালীর মানুষ হবে এমপি। আর এমপি ব্যক্তিকেও কোনো ব্যক্তি এমপি হবে না, এবার খোকসা কুমারখালীর মানুষ হবে এমপি। আমরা কুমারখালীর, বিশেষ করে কুমারখালীতে একটা বড় ব্যবসা কেন্দ্র, যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে ব্যবসা করে, সেটা কুমারখালী কাপুরিহাট। আমরা এটা কুমারখালী থেকেই যাতে বাজারজাত হয়, এর জন্য কুমারখালী কাপুরিহাটটাকে ব্যাপক সংস্কার করে এটাকে আন্তর্জাতিক মানের একটা কাপুরিহাট বানানোর আমরা চেষ্টা করব। কুমারখালীর রাস্তাঘাটগুলো বেহাল দশা, আর বিশেষ করে এই কাজটা এমপিদের হাতেই থাকে। আর যদি আল্লাহ পাক আমাকে নিয়ে আসে, আমরা দুর্নীতিমুক্তভাবে যে বরাদ্দ একটা উপজেলায় আসে, এটা যদি দুর্নীতি না হয়, এটা যদি প্রপারলি ব্যবহার করা যায়, তাহলে এইটার কাজ অনেক অনেক বৃদ্ধি পাবে। ওই ভোটের সময় আব্বা, খালু, দুলো ভাই মেলা কিছু কয়, ভোট হয়ে গেলে আর চিনে না, এরকমও হয়। তো ভালো ব্যক্তিকে দিতে হবে। প্রার্থী ধরেন যে আমরা দেখবে তাকে আমরা দেখবো, যে আমরা দেখবে না তাকে আমরা দেখবো না। আমাকে বললো যে আপনি আমাকে ভোট দেন, এই রাস্তা আমি করে দেবো, অথচ তার কোনো খোঁজ নেই। এমন প্রার্থী আমরা চাই না। আমরা চাই যারা আমাদেরকে দেখবে তাদেরকে আমরা ভোটে দাঁড় করিয়ে তাকে আমরা এমপি নির্বাচন করতে চাই। নির্বাচন এবার ভালো নির্বাচন চাই। দীর্ঘ 16 বছর ভোট দিতে আমরা পারি না, যাতে ভোট সেন্টারে যাতে যে প্রার্থীর মন, যাতে তাকে আমরা ভোটটা দিতে পারি। পুলিশ প্রশাসন যেন সুন্দরভাবে এই ব্যবস্থাটা যাতে করতে পারে। আমরা ভালো প্রার্থী, যার মন, তাকে যেন আমরা ভোটটা দিতে পারি। আমরা সুস্থ নির্বাচন চাই, যার ভোট সেই তার অধিকার আমরা ফিরে চাই। 16 বছর ভোট দিতে পারছিলাম না, এইবার আমরা মন ইচ্ছা মতন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, জোর জুলুম নাই। সৎ এবং যোগ্য প্রার্থীকে আমরা প্রার্থী নির্বাচন করব। ওই সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা এগুলো আমাদের প্রয়োজন নাই। যারা দেশের জনগণের ভাবে কাজ করবে, সেই সব ভোটার, এই প্রার্থীদের আমাদের প্রয়োজন। আমি অবশ্যই চাই যে আমার ভোট দেওয়ার স্বাধীনতাটা থাকবে। ইভেন ভোটটা যাতে আমি যোগ্য লোককে দিতে পারি, আমার যাকে পছন্দ হবে আমি তাকে ভোট দিব। এরকম না যে আমি ভোট দিতে যে আমাকে ফিরে আসতে হবে বা আমার পছন্দ থাকবে না, এরকম না। অবশ্যই সে সমাজের জন্য ভালো কাজ করবে এবং দেশের জন্য কাজ করবে, সবার জন্য কাজ করবে। আমরা এমন প্রার্থীকে ভোট দিতে চাই। সামগ্রিকভাবে জাতির একটা বড় প্রত্যাশা যে নির্বাচনটা ফ্রি, ফেয়ার, সুস্থ, সুন্দর, ঝঞ্ঝাটমুক্ত এবং পেশিশক্তি মুক্ত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। এই বিষয়ে জনগণের প্রত্যাশাকে পূরণ করতে হলে পারে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তাদের দায়িত্ব অত্যন্ত বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এখন যেটা বিদ্যমান, এর চেয়ে আরও বেশি কঠোর পদক্ষেপ না নিলে এমন একটি সুন্দর নির্বাচন করার প্রত্যাশাটা কিন্তু অমূলক হবে। ওই ভোট ফিল্ডে, ভোট মাঠে যে আমরা ভোট দিতে পারি, ভোটের কোনো আমরা ভোট মাঠে যা দেখছি মানুষ নাই। আমরা এরকম ভোট আর চাইনি। আমরা একজন যোগ্য বা সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু নির্বাচন, যে
করাবে বা আমার এই দেশে যাতে সুষ্ঠু নির্বাচন হয় এটা আমরা আশা করি। আমার দ্বারা সুখে দুঃখে আমরা সাধারণ মানুষ যাতে চলতে পারি সেই ধরনের একজন ব্যক্তি আমাদের দরকার। যোগ্যতা বাইসি ভোট দেব, আমাদের বিপদে সাথে থাকবি, উপকার যার কাছে পাবো তাকে ভোট দেব। নির্বাচন ভালোভাবে চাই, সুষ্ঠুভাবে যাতে হয় সেভাবে আমরা চাই। আমরা এমন নির্বাচন চাই যেন আমরা সশরীরে নিজের হাতে প্রার্থীকে এবং যে যোগ্য সব কিছুর মানদণ্ডের দিকে যিনি যোগ্য সেমন প্রার্থী, যে প্রার্থী মানুষের ভেড়ামারাবাসীর সুখে দুঃখে আপদে বিপদে রাত বিরেতে যাকে ডাকলে আমরা কাছে পাবো এবং প্রতিটি বিপদ আপদে যাকে কাছে পাবো তেমনই প্রার্থীকে আমরা ছিলমোহরের মাধ্যমে আমরা ভোট দিতে চাই। সুষ্ঠু নির্বাচন হতে হলে এখানে প্রশাসনিক যে কাঠামোটাকে এটাকে শক্তিশালী করতে হবে সরকারকে। আর সমস্ত দল এই দেশে যারা আছে সব দলগুলোকে অগ্রণী ভূমিকা দিতে হবে। স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট আমরা চেয়ে আসছি দীর্ঘদিন, আমরা পাই নাই, কিন্তু এই স্বচ্ছ ভোট আমরা পেতে চাই। যদি নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট করতে হয় সরকারকে কঠোর অবস্থায় থাকতে হবে এবং দলগুলোর মতামতটা একত্র চিত্রে সেই জায়গায় অবস্থান করতে হবে। যদি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচন হয় এবং সুন্দর পরিবেশে নির্বাচন হয়, ভয় ভীতির উপরে উঠে মানুষ যদি ভোট দিতে পারে, আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারা আসনে বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। এবং এখন ব্যাপকভাবে মানে ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কে আমাকে ভোট দেবে ইনশাল্লাহ। শিক্ষার ক্ষেত্রে অবকাঠামোর কিছু সমস্যা আছে, এই অবকাঠামোগুলা উন্নয়ন করার জন্য আমি চেষ্টা করব সর্বাত্মক। ইতিমধ্যেই আমরা পাওয়ারে নেই, তারপরেও আমরা ইতিমধ্যেই বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা অবকাঠামো উন্নয়নের জন্য আমরা ভবন নির্মাণের জন্য বরাদ্দ আমরা মন্ত্রণালয় থেকে করে এনেছি এবং সেটা অচিরে কাজ শুরু হবে ইনশাল্লাহ। আর আমি যদি নির্বাচিত হই, যেটা আমি আগেও বলেছি, আমি নির্বাচনের সময় বলেছি রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, এবার হলে হয়তো রাস্তাঘাট যেগুলো ভেঙে যাচ্ছে বা মেরামত হয়নি সেগুলো সংস্কার করা এটার প্রধান কাজ হবে। নতুন করে রাস্তাঘাট করার মতো সেরকম একটা উল্লেখযোগ্য এমন কোনো কাজ নাই। তা আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের যে বড় সমস্যা, আমাদের শিক্ষিত বা অর্ধশিক্ষিত এই সমস্ত বেকাররা অসংখ্য বেকার আছে, এদের কর্মসংস্থান করাই আমার উদ্দেশ্য। সেই জন্য এই কর্মসংস্থানের যে ধরনের প্রকল্প গ্রহণ করার দরকার বা যে ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করার দরকার এবং শিক্ষিত কর্মদক্ষ করে দেশে এবং দেশের বাইরে এই সমস্ত দক্ষ জনশক্তিকে কাজে লাগানো এবং আমাদের বেকার সমস্যার সমাধান করা, এটা আমি অগ্রাধিকার। এটা অনেক তালিকা আছে আমাদের অলরেডি গোদাগাড়ি উপজেলায়, তারপরে তানোর উপজেলায় জনগণের কোনটা কোনটা অসুবিধা সেগুলো তৈরি করা আছে। সেগুলোকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা মতো ইনশাল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব। ফয়সালা করার মালিক আল্লাহ তাআলা। আমি একটি সুস্থ, বেকারমুক্ত, মাদকমুক্ত একটি সমাজ গড়ে তুলতে চাই এবং আমি যেহেতু একজন শিল্প উদ্যোক্তা, আমার গোদাগাড়ি তানোর প্রচুর বেকার সমাজ আছে। এই বেকার সমাজটাকে আমি সংসদে এবং উচ্চ পর্যায়ে আমি কিভাবে শিল্প গড়তে হয়, কিভাবে শিল্পোদ্যোক্তা আনতে হয় সে পদ্ধতি আমার জানা আছে। সেই হিসাবে আমি অত্র অঞ্চলকে ভারী শিল্প প্রতিষ্ঠান সহ কৃষিভিত্তিক শিল্পায়নে আমি গড়তে চাই। আমি যদি নির্বাচিত হয়, ব্যারিস্টার আমিনুল হক যেগুলো উন্নতি করে গেছেন, যে 3টা যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, আমি শুধু তার এইগুলোকেই আগায় নেব এবং আমাদের এত শিক্ষা প্রতিষ্ঠান, এত শিক্ষিত লোক, এত শিক্ষিত হাত, তারা যাতে কর্মক্ষম হতে পারে, তাদের যাতে টেকনিক্যাল কাজে আমরা সিদ্ধহস্ত করতে পারি, তারা যাতে হাতটা মানব সম্পদ তৈরি হয়। ভালো দেশ চালানোর জন্য একটা ভালো নির্বাচন চাই, যে আগামীতে যেন আমরা শান্তিভাবে, শান্তি শৃঙ্খলাভাবে দেশে বসবাস করতে পারি, এইটুকুই আমার আগামী দিনে প্রত্যাশা তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ হবে, যে দেশে
আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হবে এবং নারীদের নিরাপত্তা থাকবে। আমরা চাচ্ছি ভালো একজন নেতৃত্ব আমাদের বাংলাদেশে হোক, এটাই আমি কামনা করি। আর আমাদের এখনো অফিস আদালতে অনিয়ম হচ্ছে, দুর্নীতি, ঘুষ হচ্ছে, এগুলোকে আমাকে দূর করতে হবে। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, এই জন্যই আমরা গণতন্ত্র চাই। তো সেইভাবে একটা সুন্দর শক্তিশালী ভোট হোক, যেন সবাই আপামর জনসাধারণ সকলেই তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে। আমরা এই জুলাই আন্দোলনের পরে এই নতুন যে বিনির্মাণ বাংলাদেশে আমরা এরকম একটা প্রার্থী চাচ্ছি। বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশে তারা জনগণ নিয়ে কাজ করবে, তারা জনগণের সম্পৃক্ততার সাথে থাকবে। বিশাল বেকার কর্মক্ষম যুবশক্তি, তারা খুবই দিশেহারা। তাদেরকে নতুন নতুন আমাদের যে পরিকল্পনা ছিল রাজশাহী মহানগরী, যে 4টা ইপিজেড করা এবং হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং রাজশাহীর প্রায় 50-60 হাজার ছেলে তারা যেন কর্মসংস্থান হয় এবং তাদেরকে প্রত্যেকটি জনশক্তিকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করা। নির্বাচিত হলে আসলে আমার করণীয় কি, এই টাইপের একটা প্রশ্ন আপনার কাছে এসছে। আমাদের কথা হচ্ছে যে আসলে পৃথিবীর সব দেশেই শহরের উন্নয়ন, আধুনিক নগরায়নের যে ব্যাপারগুলো আছে, আমাদের রাজশাহী উত্তরাঞ্চলের রাজধানী খ্যাত হলেও রাজশাহী খুবই পিছিয়ে। রাজশাহীতে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মূলত রাজশাহীতে খুব বেশি আমরা ডেভেলপমেন্ট দেখতে পাই না। রাজশাহীর সবচেয়ে ভালো দিক যেটা, রাজশাহীকে চাইলে আমরা একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পারি। যে রাজশাহীতে জটিল, কঠিন এবং খুব দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য, অপারেশনের জন্য কোনো ভালো ব্যবস্থা নাই। যেমন ধরেন হার্টের অপারেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন বা এই জাতীয় চিকিৎসার জন্য রোগীদেরকে ঢাকা বা পার্শ্ববর্তী অন্যান্য দেশে চিকিৎসা নিতে যেতে হয়। তো আমার প্রায়োরিটি থাকবে যে রাজশাহীতে যে জটিল, কঠিন এবং এই জাতীয় রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা। দেখেন, আমি মনে করি আমাদের কিন্তু রাজশাহী, বিশেষ করে যদি মহানগরীর কথা বলি, এটা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও কিন্তু একটি প্রবাদ প্রচলিত আছে যে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি রাজশাহী। এটাকে যদি ধরে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কর্মসংস্থানের ব্যাপারটাও কিন্তু নিশ্চিত করতে হবে। কারণ আমরা দেখতে পাই যে আমাদের হেলদি, গ্রিন সবই ঠিক থাকলেও কর্মসংস্থানের কারণে কিন্তু একটা পক্ষ কিন্তু বিভিন্নভাবেই তারা কিন্তু তাদের চিন্তার জায়গাতে কিন্তু বিচ্যুত হচ্ছে। এই যে চিন্তার জায়গাতে যে বিচ্যুত হচ্ছে, সেটাকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি এবং ওই ধরনের মানসিকতার মানুষ যদি এই আমাদের নির্বাচিত প্রতিনিধি হতে না পারেন, বিশেষ করে যদি আমি বলি যে স্থানীয় সংসদ, আমাদের যে এই সংসদ নির্বাচনে যিনি এমপি হবেন, তার আইন প্রণয়নের পাশাপাশি যেহেতু স্থানীয় উন্নয়নেও একটা রোল প্লে করেন, সেই ক্ষেত্রে তার চিন্তার জায়গাটা হওয়া উচিত তারুণ্য নির্ভর, যেখানে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যে দিয়েও একটি ইতিবাচক একটি মাইল ফলক তৈরি করবেন রাজশাহী মহানগরীকে। প্রার্থী হিসেবে অবশ্যই সৎ হতে হবে এবং আমাদের রাজশাহীর উন্নয়ন করবে এরকম একজন প্রার্থী। আর আমরা যারা যুব সমাজ আছে, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা রাজশাহীতে অত্যন্ত বেশি প্রয়োজনীয়। আগামী নির্বাচনে আমরা সৎ, যোগ্য এবং জনদরদি, কোনো উগ্রবাদী বা কোনো দেশদরদি বিরোধী এমন লোককে চাই না। আমরা চাই যারা বাংলাদেশ দরদি এবং জনগণের কে তারা ভালোবাসে। তা আমরা এমন একজন প্রার্থীকে চাই যারা জনগণের ডোর টু ডোর যাবে এবং তাদের মনের কথা শুনবে এবং সেই অনুযায়ী সংসদে তারা আলাপ আলোচনা করে তাদের মনের আশাকে পূরণ করবে। আর সর্বোপরি আমি মনে করি যে এদেশটা আমাদেরকেই গড়তে হবে দলমত নির্বিশেষে। সুতরাং এই বিষয়টি মাথায় রেখে আগামীতে যারা নির্বাচিত হবেন তাদেরকে সেরকম প্রস্তুতি নিয়ে আসা উচিত।